ডাকসুতে আপনারা যে ভূমিধস বিজয় পেয়েছেন, এটি তো নিঃসন্দেহে কল্পনাতীত ছিল। আমার ধারণা আপনারাও এমনটা কল্পনা হয়তো করেন নাই। অনেক ক্ষেত্রে। তো আমি যদি স্পেসিফিক করে কয়েকটা পয়েন্ট জানতে চাই, আপনি কি আমাকে ৩টা পয়েন্ট বলতে পারবেন যে ঠিক এই কারণগুলোতে মোটা দাগে আপনারা এই ভূমিধস বিজয় লাভ করেছেন? এখন প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আমি বলবো যে এটা আল্লাহর রহমত। শুধুমাত্র এই কারণেই আমরা এটা পেরেছি। এর বাইরে আমার মনে হয় যে আমরা এত কিছু করিনি যেটার কারণে এ ধরনের ভূমিধস বিজয় আমরা পাবো। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা ছাত্র রাজনীতির যেই রূপরেখার কথা আমি বারবার বলেছি, এইটা পরিবর্তন যে আসলে করা যায় এটা আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা বলছি না যে আমরা পুরোপুরি চেঞ্জ করতে পেরেছি, কিন্তু এটার জন্য যে চেষ্টা করা যায় এবং সেটা আসলে বাস্তবায়নযোগ্য এইটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং যেহেতু একটা বড় আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীদের ভেতরে যে আগের যেই মানে রাজনীতি তারা দেখেছেন, যে নিষ্পেষণের রাজনীতি দেখেছেন, সেটা তারা দেখতে চান না। তো আমরা একদম শুরু থেকে, যেদিন থেকে আমরা কাজ শুরু করেছি সেদিন থেকে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে অ্যাকাউন্টেবল থাকার, তাদের কথা শোনার, তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করার। তো এই কাজগুলো যখন আমরা করেছি তখন শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করেছেন এবং তারা আমাদের মতামতের ভিত্তিতে তারা আমাদের তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি মৌলিকভাবে নেতিবাচক। আমরা যতটা ইতিবাচক কাজ করি তার চেয়ে বেশি কে নেতিবাচক কাজ করেছে এইটা নিয়ে সময় বেশি দেই। তো আমরা এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যে কে কোন কাজ করলো, আমাকে নিয়ে কী সমালোচনা করলো, এটার দিকে আমরা নজর দিব না। আমাদের মূল কাজ হবে যে সমস্যাগুলো কোনটা সেটা ফাইন্ড আউট করা, আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে সেটার আলোকে সেই সমস্যাটার সমাধান করা। এটা একটা ইতিবাচক কাজ। আমরা প্রত্যেকের কাছে আহ্বান করব যে নেতিবাচক কাজ করে আসলে খুব বেশি যেই প্রচারণা বা নিজের যে ইমেজ সেটা বৃদ্ধি করা যায় না, বরং ইতিবাচক কাজ করলে শিক্ষার্থীরা গ্রহণ করবেন, মানুষ গ্রহণ করেন এবং এটাকে সবাই ইতিবাচকভাবে দেখেন। এই তিনটাকে আমি মনে করি যে আমাদের বিজয়ের জন্য মৌলিকভাবে কাজ করেছে। এই 3টা কারণে কি ছাত্রদলের পরাজয়েরও কারণ বলে মনে করেন? মানে তাদের মধ্যে ছিল না এই কারণে? আমি ছাত্রদলের পরাজয়ের কারণ এই কারণে মনে করি এরকম না, কারণ এটা এভাবে বললে পুরো একটা জনগোষ্ঠীকে বা পুরো একটা দলকে বলা যায় যে অপরায়ণ করা হয়। আমি এভাবে বলবো না, তাদের অনেক ভালো কাজ ছিল। আসলে প্রত্যেকটা ছাত্র সংগঠনই চেষ্টা করেছে যে আমি ক্যাম্পাসগুলোতে তো দেখেছি, বিশেষ করে আমার ক্যাম্পাসে দেখেছি ছাত্র রাজনীতি নিয়ে অনেকের অনেক ধরনের পারসেপশন ছিল যে আবার অনেক নিষ্পেষণ আসবে, অনেক ধরনের কমপ্লেক্সিটি তৈরি হবে, কিন্তু সকল ছাত্র সংগঠনই চেষ্টা করেছে যে ইতিবাচকভাবে কাজ করার। কেউ হয়তো বেশি করেছে, কেউ হয়তো কম করেছে, এটার কারণে এই পার্থক্যটা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্র সংগঠন ইতিবাচকভাবে কাজ করেছে। কিন্তু সর্বশেষ যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টে আমরা বারবার বলেছি আসলে যে আরেকজন কি করছে, অবশ্যই কেউ ভুল করলে সেটা নিয়ে কথা বলতে হবে, রাজনৈতিক যে শিষ্টাচার সেটার ভেতরে থেকে। কিন্তু আমরা দেখেছি যে এই শিষ্টাচারটা আসলে ধরে রাখা হয়নি। বারবার একটা বিষয় নিয়ে বারবার কথা এসেছে এবং সেই কথার আলোকে তখন শিক্ষার্থীরা দেখেছেন যে যেই রাজনৈতিক যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিলের চাইতে বরং রাজনীতিটাই করা হচ্ছে। এই কারণে হয়তো শিক্ষার্থীরা তাদের মতামত দিয়েছেন আমাদের জন্য। আপনি যখন ডাকসু নির্বাচন হয় এবং নির্বাচন পরবর্তী সবাই যখন ফলাফলের জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময়ে এটি গভীর রাতে আপনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ডাকসু নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস আমরা দেখছি এই গভীর রাতে, সে উচ্ছ্বাস আমাদের আশা যোগায়। ফলাফলের চাইতেও যেন এই মুহূর্তটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে। আপনার এই স্ট্যাটাসকে ঘিরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এমন একটি গুঞ্জন উঠেছিল যে সম্ভবত উপর মহলে যে নেগোসিয়েশন হচ্ছে সেই নেগোসিয়েশনে হয়তোবা আপনাকে একটা কুরবানি দেওয়ার চিন্তাভাবনা চলছে। মানে এজিএস পদটা হয়তোবা শিবিরই জিতেছে, কিন্তু তারা হয়তো কোনো কারণে নেগোসিয়েশনের কারণে এই পদটা হয়তোবা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এবং আপনিও হয়তোবা সেটি জানতে পেরেছেন। দ্যাটস ওয়াই আপনি এইভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন। ব্যাপারটা কি আসলে এমনই ছিল? না, ব্যাপারটা এরকম ছিল না। আমি যে মোমেন্টে স্ট্যাটাস দিচ্ছি আমি বাইরে ছিলাম সিনেট ভবনের। ঠিক সেই সময়টাতে ভেতরে গান চলছিল। মানে বাংলাদেশ এবং বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ছিল যে ছাত্র রাজনীতি যারা করে তারা একটা গ্রুপ এবং শিক্ষার্থীরা একটা গ্রুপ, এ ধরনের একটা পরিস্থিতি ছিল আগে। কিন্তু
আমরা যেই উচ্ছ্বাসটা দেখলাম, অর্থাৎ রেজাল্ট কি হবে, তারা যেহেতু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, তো তারা রাতে সকলে এসেছেন যে রেজাল্টটা জানার জন্য। যদিও সেই সময়টাতে ফলাফল ঘোষণা করা হয়নি, কিন্তু সিনেট ভবনের যে সভাকক্ষ সেটার ভেতরে ঢুকে শিক্ষার্থীরা বসে আছেন, তারা গান গাচ্ছেন তাদের মতো করে, তারা আড্ডা দিচ্ছেন। এবং পুরো ক্যাম্পাসে আমরা দেখেছি ওই দিন ভোটের দিনে যে প্রত্যেকে এসেছেন এবং অনেক পরিমাণে ভোট কাস্ট হয়েছে। তো এই যে উচ্ছ্বাসটা দেখেছে এবং তারা ভোট দিয়ে এসে তাদের যে উচ্ছ্বাসটা প্রকাশ করেছেন, এই উচ্ছ্বাসটা আসলে ছাত্র রাজনীতির জন্য ইতিবাচক ছিল। বাংলাদেশের পরবর্তী সময়ের রাজনীতি কীরকম হবে সেটার বিনির্মাণের জন্য খুবই জরুরি ছিল। সেই কারণে আমি স্ট্যাটাসটা দিয়েছি। কিন্তু একদম প্রিসাইজ কনটেক্সট হচ্ছে যে তারা যখন আনন্দ করছেন, আমরা বাইরে থেকে দেখছি যে তারা গান গাচ্ছেন, একজন গান গাচ্ছেন, সকলেই কোরাস ধরে গান গাচ্ছে। তো এই যে উচ্ছ্বাসটা, এই উচ্ছ্বাসটা ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভেতরে ছিল না, এবং তাদের ভেতর এক ধরনের মানে দ্বৈততা ছিল যে যে ছাত্র রাজনীতি করে সে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো কিছুই করে না। এই যে একটা বিষয় ছিল, সেটা থেকে বের হয়ে এসে তারা যে এতটুকু এমব্রেস করছেন মানে শিক্ষার্থীদের জন্য যারা কাজ করে তাদেরকে, বা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য তারা যে সচেতনভাবে অংশগ্রহণ করছেন, এটাই ছিল আমার মূল যে বিষয় সেটা। আর পরবর্তীতে যে গুঞ্জন উঠেছে সেটার ক্ষেত্রে স্পেসিফিকভাবে আমি বলি, আমি যেহেতু আমার জায়গা থেকে ছিলাম, আমি ছিলাম মাঠে, কিন্তু নেগোসিয়েশনের কথা উঠছে। যদি নেগোসিয়েশন হয় তাহলে তো অন্তত আমার সেখানে প্রেজেন্স থাকার কথা ছিল। আমি পুরোটা সময় বাইরে ছিলাম, অর্থাৎ সিনেট ভবনের আশেপাশে ছিলাম। সেই সময়টাতে আমি দেখছিলাম যে অনেকেই এটা নিয়ে কথা বলছেন ফেসবুকে, অনলাইনে। তো তখন আমি নিজে আশ্চর্য হয়ে গেছি যে ঠিক আসলে কার সাথে নেগোসিয়েশন হচ্ছে এবং কিভাবে নেগোসিয়েশন হচ্ছে। তো এই বিষয়টা আসলে সত্য না, এটা এক ধরনের বলবো যে গুজব আকারে বা রিউমার আকারেই ছড়ানো হয়েছিল। আচ্ছা আচ্ছা। না এমনিতে আপনার নির্বাচনকালীন সময়ে আপনার তো আসলে অতটুকু জনপ্রিয়তা ছিল না যতটুকু ছিল সাদিক কায়েম বা এস এম ফরহাদের, এবং আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো আপনি বের হয়ে আসতে পারবেন না, কিন্তু দেখা গেল আপনি আরও বিপুল ভোটে, আপনি জিএস এর চাইতেও আপনি বেশি ভোট পেয়েছেন। মানে এইটার কি কোনো মাজেজা আছে কিনা? না, আমি মনে করি যে এটার কোনো আলাদা কোনো গুরুত্ব নাই। আমি ব্যক্তিগতভাবে একজন ইন্ট্রোভার্ট মানুষ ছিলাম আর কি। এখন একদম যে বের হতে পেরেছি এরকম না, তবে কাজের ক্ষেত্রে অনেকটাই মানে অ্যাকোমোডেটিভ হতে হয়। তো এইটা হওয়ার কারণে, ব্যক্তিগত নেচারটা এরকম হওয়ার কারণে দেখা গেছে যে মেশার যে প্রবণতা সেটা ব্যক্তিগতভাবে আমার কম ছিল। কিন্তু যখন সিদ্ধান্ত আকারে এটা আমি নিয়েছি যে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, তখন আসলে সকলের কাছে গিয়েছি। আমি প্রত্যেকটা হল কভার করার চেষ্টা করেছি, প্রত্যেকটা হলে রুমে রুমে যে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। পাশাপাশি ফিমেল যে হলগুলো আছে সেগুলোর প্রত্যেকটা প্রজেকশন মিটিংয়ে ছিলাম। তো এই সব মিলিয়ে চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের কথাগুলো শোনার, জানার যে আসলে তারা কী চান। আমার মনে হয় যে তাদের কথাগুলো শুনেছি, আমরা কিছু বলার চেষ্টা করেছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে আমি হয়তো অনেকেই অনেক বেশি এক্সপেকটেশনের কথা বলেছেন যে এটা করতে হবে, ওইটা করতে হবে। আমি অনেস্টলি বলেছি যে এটা আসলে আমাদের দ্বারা করা সম্ভব না, বা আমার ব্যক্তিগতভাবে এটা করা সম্ভব না। এই জিনিসটা হয়তো তারা ইতিবাচকভাবেই নিয়েছেন। যদি নেতিবাচকভাবে নিতেন তাহলে হয়তো এত মতামত আমার দিকে আসতো না আর কি। তো এটাকে একটা কারণ মনে করি। আর এর বাইরে প্যানেলের একটা পরিচয় অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, সেটাও একটা কারণ হতে পারে। এমনি ব্যক্তিগতভাবে ফিমেল ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য কি আপনার পক্ষ থেকে কোনো কর্মসূচি ছিল? না, আমার পক্ষ থেকে আলাদা কোনো কর্মসূচি ছিল না। আমি ক্যাজুয়ালি শিক্ষার্থীদের জন্য যখন কথা শুনেছি তখন মেল এবং ফিমেল সকলের কথাই শুনেছি। তো আলাদা করে আমি কোনো কিছু করেছি বিষয়টা আসলে এরকম না। আচ্ছা, একজন এজিএস হিসেবে আপনার আসলে প্রধান দায়িত্বগুলো কি কি? দেখুন, এজিএস হিসেবে নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই। জিএসের যে দায়িত্ব, সেই দায়িত্ব জিএসের অনুপস্থিতিতে অথবা জিএস যদি ডেলিগেট করে দেন তাহলে সেই কাজগুলো এজিএসকে করতে হয়। এর বাইরে আসলে ডাকসুর যে কাঠামো, এই কাঠামো যথেষ্ট প্রবলেমেটিক। বিভিন্ন কারণে আমরা যখন সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছি তখন বলার চেষ্টা করেছি। তো এই কাঠামোতে আসলে নির্দিষ্ট করে কাজগুলো সম্পাদকের দেওয়া আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে নির্দিষ্ট কোনো কাজ নেই আসলে, বা সেই কাজের পরিসরগুলো বাড়ানোর সুযোগ আছে, কমানোর সুযোগ আছে। যে কাজগুলো আসলে অনেকেই করে, যে কাজগুলো সরাসরি ডাকসুর করার প্রয়োজন নাই, এ ধরনের কিছু বিষয় আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করব, একটু সময় দরকার, যে ঠিক কীভাবে সাজালে ডাকসুটা আসলেই কার্যকর হবে। কিন্তু যে কথাটা বলছিলাম যে এই কাঠামোগত কারণে দেখা যাবে যে আমার আসলে কোনো কাজ নাই, কিন্তু ডাকসুর যে বাস্তবতা, আসলে ক্যাম্পাসে এই যে পর্ষদ, এই পর্ষদ একটা ইনফ্লুয়েন্স রাখে। পাশাপাশি
বাইরেও এটার একটা ইনফ্লুয়েন্স রাখার সুযোগ আছে এবং কাজ করার সুযোগ আছে। তো সেই জায়গা থেকে ব্যক্তিগতভাবে অবশ্যই কাজের জায়গা থাকবে এবং সেই কাজগুলো করব। আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেই কাজটাই মূল কাজ হবে। আপনাদের সময়কাল তো 1 বছর। জি, 1 বছরের 1 মাস অলরেডি অতিবাহিত হয়ে গেছে। এই 1 মাসে আপনারা কি কাজ করেছেন? খুবই স্পেসিফাই করে বলা কঠিন, কারণ হচ্ছে আমাদের যে কাজগুলো সেই কাজগুলো আমরা ম্যান্ডেট পাওয়ার পর আমরা দায়িত্ব গ্রহণ করেছি 14 তারিখ, 13 তারিখ বা 14 তারিখে, যেটা প্রথম কর্মদিবস ছিল ডাকসু নির্বাচনের পরবর্তীতে। তো এটা করার পর থেকেই আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করা শুরু করি। যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো এবং অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে এটার ভেতর থেকে যেমন সমাধান করা সম্ভব কিছু জিনিস, আবার কিছু জিনিস আমরা বাইরে থেকেও সমাধান করতে পারি। যেটা করার জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করেছি। যে সেবামূলক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি। তো এটা এখন পর্যন্ত সেই টেবিলগুলোতে ঘুরছে। আসলে আমরা বিশ্ববিদ্যালয়কেও যেগুলো অ্যাপ্রোচ করেছি সেগুলোও আসলে ভিজিবল হয়নি এই কারণে যে তার যে প্রসেসটা আছে এই প্রসেসের ভিতর দিয়ে ঘুরছে। আমরা যখন বাইরে এটা চলে আসবে শিক্ষার্থীরা তখন দেখতে পারবে আর কি। তো এক্ষেত্রে আমরা বেশ কিছু কাজ করেছি। আমরা আগেই বলেছিলাম যে আমরা হেলথ ক্যাম্পেইন চালাবো। আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদের জন্য বাইরে যারা থাকেন অনাবাসিক যারা শিক্ষার্থী তাদের জন্য বাস ট্র্যাকিং অ্যাপ ডেভেলপ করা হবে, সেটি ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। পাশাপাশি আমরা ক্যাম্পাসের যেই ক্যাম্পাসকে একটা পরিচ্ছন্ন ক্যাম্পাস করতে চাই সেটার জন্য যে কাজ সেই কাজের যে প্রসিডিউর সেটা শেষ হয়েছে, খুব 2-1 দিনের ভেতরে সেটা বাস্তবায়িত হবে। এই ধরনের আরও কিছু কাজ করেছি। শিক্ষার্থীদের মৌলিক একটা সমস্যা ছিল যে তারা আসলে আবাসন সমস্যা তো একটা বড় সমস্যা, এর পাশাপাশি যারাও আবাসনে থাকেন তারাও এক ধরনের বড় সমস্যা, সেটা হচ্ছে যে ছাড় পোকার সমস্যা। তো এটা থেকে যাতে একদম সাস্টেনেবলি এটা থেকে বের হয়ে আসা যায়, দেখা যায় যে হল প্রশাসন কিছু ব্যবস্থা নেন যে ব্যবস্থাটা আসলে সেরকম দীর্ঘস্থায়ী হয় না। আমরা পুরো 1 বছর যাবৎ যেই পেস্ট কন্ট্রোলের মাধ্যমে আমরা এই সমস্যাটার সমাধান করতে চাই সেটা নিয়েও কথা হয়েছে, কাজ শুরু হয়েছে।